রাঙামতির ভয়ে সহদেব যখন হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই সেখানে চলে আসে একলব্য ও সত্যজিৎ। তখন সত্যজিৎ বাবু সহদেবকে ধরে ফেলে এবং তার জামার কলার চেপে ধরে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সহদেব রাঙার কেবিনে ঢুকবে, তখন সিকিউরিটি গার্ডটি বলে, আপনি কে? তখন সহদেব বলে, ডক্টর ইঞ্জেকশনটা এখনই পুশ করতে বলেছে। তখনই সিকিউরিটি গার্ডটি বলে, দেখি আপনার আই কার্ডটা দেখি। তখনই আই কার্ডটা দেখালেই সেই সিকিউরিটি গার্ড ধরে ফেলে সহদেবকে আর বলে, এটা তো অন্যজনের আই কার্ড, এটা তো আপনার না। তখন সহদেব বলে, তাই নাকি, এটা অন্যজনের? এই বলেই সেই সিকিউরিটি গার্ডকে ইঞ্জেকশনটা দিয়ে দেয় এবং অজ্ঞান করে দেয় সহদেব। তখনই সহদেব সেই সিকিউরিটি গার্ডকে বসিয়ে দেয় আর বলে, একদম ঠিকঠাক মতো বসে থাক, যেন দেখে মনে হয় তুই পাহারা দিচ্ছিস। এই বলে সহদেব সেই সিকিউরিটি গার্ডটিকে ভালো করে বসিয়ে রেখে রাঙার কেবিনে ঢুকে যায়। অন্যদিকে রাঙা নিজের বাবার মৃত্যুটা চোখের সামনে ভেসে দেখতে পায়। ওদিকে সহদেব একটা ইঞ্জেকশন রেডি করতে থাকে, যেটা দিয়ে রাঙাকে সারা জীবনের জন্য সে সহজ করে দেবে ঠিক করে। তখনই সহদেব ইঞ্জেকশনটা রেডি করেই রাঙার দিকে এগোতে থাকে। তখনই সহদেব মনে মনে ভাবে, রাঙামতি এবার সব কিছু বদলা নেওয়া হয়ে যাবে। এই বলে ইঞ্জেকশনটা দিতে গেলেই তখনই রাঙার চোখ খোলে এবং সহদেবকে দেখে চিনতে পারে আর সহদেবের হাতটা ধরে ফেলে। তখন তো সহদেব এটা থেকে ভয় পেয়ে যায়। তারপরে রাঙামতি লাথি মেরে সহদেবকে নিচে ফেলে দেয়। তখন সহদেব নিচে পড়েই সঙ্গে সঙ্গে তার মাথাটা ফেটে যায়। তারপরে রাঙা উঠে দাঁড়ায়, উঠে নিজের স্যালাইনের স্ট্যান্ডটা হাতে তুলে নেয় এবং সহদেবকে ইচ্ছামতো মারতে থাকে। আর সহদেব তখনই চিৎকার করলেই ডক্টর, নার্সসহ সবাই সেখানে ছুটে চলে আসে। এদিকে রাঙা সহদেবকে ইচ্ছামতো পেটাতে থাকে। তখনই সহদেব পালানোর জন্য ছোটাছুটি করতে থাকে। ওদিকে রাঙার এই রূপ দেখে সহদেব ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখনই পালিয়ে যাওয়ার সময় নার্সের সঙ্গে ধাক্কা লাগে এবং সব কিছু পড়ে যায় নার্সের হাত থেকে। তখন নার্সসহ সবাই চমকে যায় এটা দেখে। তারপর দেখা যায় রাঙার এই রূপ দেখে নার্স ভয় পেয়ে যায়। ওদিকে ডাক্তার আর নার্স রাঙার দিকেই তাকিয়ে থাকে আর তখনই রাঙার হাত থেকে স্ট্যান্ডটা নামিয়ে নেয় এবং তাদের দিকে তাকায়। এদিকে তখন রাঙাকে মারতে এসে সহদেব যখন নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড় দিচ্ছিল, রাঙার ওপর সেই রুদ্ররূপ থেকে তার পুরোপুরি ভয় পাইয়ে দিয়েছিল। মাথা ফাটায় রক্ত ঝরছে, শরীর কাঁপছে, তবু মরিয়া সহদেব পালানোর পথ খুঁজেই চলেছে। ঠিক তখনই হাসপাতালের গেটের কাছে দেখা যায় একলব্য ও সত্যজিৎ বাবুকে। তারা রাঙার সাথে দেখা করতে আসছিল। এদিকে সহদেব বাইরে বেরোতেই সত্যজিৎ বাবুর চোখে পড়ে যায়। তখন সত্যজিৎবাবু বজ্রকণ্ঠে বলে ওঠে, সহদেব থামো, এবার তোমার খেলা শেষ। এই কথা শুনে সহদেব আরও ভয় পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু সত্যজিৎবাবু দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। তখন সত্যজিৎ সহদেবের কলার চেপে ধরে বলে, রাঙামতিকে শেষ করতে এসেছিলে তাই না? এবার তোকে জেলের সাজাতে কাটাতে হবে। এরপর সত্যজিৎ এক মুহূর্ত দেরি করেনি এবং সঙ্গে সঙ্গে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তুলে দেয় তাকে। এদিকে একলব্য দাঁড়িয়ে সবটা দেখে, তার চোখে তখন রাগ আর স্বস্তি একসঙ্গেই। এদিকে সত্যজিৎবাবু বলে ওঠে, রাঙামতির ওপর হামলা, খুনের চেষ্টা, ফরেস্ট ফাইটার প্রোটেকশন আইন অপরাধ আর বিশেষ ধারা যোগ হবে তোর ওপর। এইবার দীর্ঘদিনের জন্য তুই জেলে থাকবি। সহদেবকে গাড়িতে তুলেই দরজাটা ঠেলে দেয়। ওদিকে দেখা যায় সব্যর বৃন্দার বানানো ওষুধটা খেয়ে মাথা ঘুরতে থাকে। সে মাতাল মাতাল করতে লাগে। তখনই বৃন্দা আবারও ঘরে আসে আর মনে মনে বলে, যাক বাবা, বাবা মা এখনও ওঠেনি আর ময়না সার্থকী তো 10টা ছাড়া উঠবে না। এই সুযোগেই এখনই আমাকে পাকাপাকিভাবে এই বাড়িতে থাকার ব্যবস্থাটা করে নিতে হবে। তখনই এই বলে বৃন্দার দরজাটা লাগিয়ে দেয় এবং সব্যর কাছে আসে এবং বলে, আপনার কি হয়েছে, এরকম কেন করছেন? তখনই সব্য বলে, আমার না কেমন যেন নেশা নেশা লাগছে, মাথাটা ঘুরছে। তখনই বৃন্দা বলে, নেশা নেশা লাগছে মানে? তখন সব্য বলে, হ্যাঁ, তোমাকে একটা কথা বলবো। তখনই সব্য বৃন্দার হাতটা ধরে নেয় আর বলে, আসলে তুমি না অনেক ভালো, তুমি আমার খুব খেয়াল রাখো। আর দেখো, তোমার জন্য তোমার মতো কাউকে আমি যদি পেতাম। আর বৃন্দা তো কোনোদিন আমার খেয়ালই রাখলো না, আমাকে কোনোদিন ভালোই বাসতে পারলো না, সবসময় শুধু অবহেলা করে গেল। এই বলে বৃন্দার কোলে ঢলে পড়ে সব্য। তখনই বৃন্দা বলে, নিন নিন, একটু এখন শুয়ে পড়ুন, একটু ঘুমিয়ে নিন তো। তারপরে দেখা যাবে সব্য ঘুমিয়ে পড়েছে। তারপর বৃন্দা উঠে বলে, ব্যাস, আমার কাজটা হয়ে গেছে। এবার সব্যবাবু দেখো, মজাটা তুমি বুঝবে। তুমি ভেবেছ বৃন্দা তোমার ঘাট থেকে নেমে গেছে? এই বৃন্দা কোনোদিন তোমার ঘাট থেকে নামবে না, বুঝতে পেরেছো? এই বলেই মনে মনে ভাবতে থাকে আর মনের সাথেই নিজে কথা বলতে থাকে। এদিকে একলব্য সংগ্রামকে বলে, শুনুন, আপনারা একটা কাজ করুন, আপনি ওদেরকে চিঠি দিয়ে না না করে দেবেন যে রাঙা ওদের দলে আর খেলতে পারবে না। তখন এই কথাটা শুনে সংগ্রাম বলে, এটা তো হতে পারে না। দেখুন, ওনারা রাঙামতিকে কিনেছে, আর যদি ওনারা মনে করেন রাঙামতির হাত ঠিক না হওয়া পর্যন্ত ওনারা অপেক্ষা করবে, তাহলে কিন্তু আপনারা কেউ আটকাতে পারবেন না।
তখনই সংগ্রামের ওপর রেখে যায় একলব্য আর বলে, শুনুন, আপনি দয়া করে রাঙামতির মাথায় আর এসব ঢোকাবেন না, কারণ আপনার জন্য এত কিছু হচ্ছে। তখনই অঙ্কুর বলে ওঠে, আচ্ছা একলব্য, এখন তো আমাদের যাওয়া দরকার নাকি? তখন অঙ্কুর বলে, আচ্ছা একলব্য, এখন তো আমাদের যাওয়া দরকার নাকি? তখনই একলব্য বলে, যেতেই তো চায় অঙ্কুরদা, কিন্তু ওনাকেও তো বুঝতে হবে যে উনি যবে থেকে রাঙার জীবনে এসেছে তবে থেকে রাঙার জীবনে এসব দুর্যোগগুলো নেমে এসেছে। আপনাকে আমি হাত জোর করে বলছি, দয়া করে রাঙাকে আপনি কদিনের জন্য একা থাকতে দিন। রাঙাকে আমি আর তীর-ধনুক খেলতে দেব না। কদিন রাঙাকে রেস্ট নিতে হবে। ও একা থাকবে, ওর ব্যাপারটা আমরা বুঝে নেব। তখনই সংগ্রাম বলে, আচ্ছা আপনি কি করে এসব কথা বলছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই একলব্য বলে, আপনি মনে হয় আমার কথাগুলোও বুঝতে পারছেন না। আপনাকে আমি রাঙার থেকে দূরে থাকতে বলেছি। এইসব কিছুর জন্য আপনি রাঙার মাথায় ঢুকিয়েছেন। তাই প্লিজ আপনি রাঙার কাছ থেকে দূরে থাকুন আর রাঙাকে ভালো থাকতে দিন। প্লিজ আপনি এরকম করবেন না। তখন এই বলে একলব্যরা সেখান থেকে চলে যায়। তখনই দেখা যাবে পাঞ্চালি সংগ্রামের কাছে আসে এবং সংগ্রামকে বলে, প্লিজ আপনি আমার ভাইয়ের কথায় কিছু মনে করবেন না। আমার ভাইয়ের মাথাটা না ঠিক নেই। রাঙার জন্য আমার ভাই কিন্তু ওরকম মানুষই নয়। তাই প্লিজ আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ঠিক আছে? এই বলে সেখান থেকে চলে যায় পাঞ্চালি আর অঙ্কুর। তখনই সংগ্রাম কবিতাকে বলে, আপনি বরং ক্যাম্পে চলে যান, আমিও চলে যাচ্ছি। এই বলে তারাও চলে যায় সেখান থেকে। ওদিকে দেখা যায় কলকাতায় রাঙাকে নিয়ে যাওয়া হয়। তখন ডক্টর রাঙাকে চেক আপ করছে। ওদিকে একলব্য আর সভ্য অপেক্ষা করছে রাঙার জন্য। তখনই ডক্টর আসলেই একলব্য বলে, ডক্টর ওর অবস্থা কেমন? তখনই ডক্টর বলে, চিন্তা করবেন না, এখন আপনারা বাড়ি যেতে পারেন। এখনও অবজারভেশনে থাকুক, তারপর সন্ধ্যার দিকে বাড়িতে নিয়ে যাবেন আপনারা। তখন একলব্য বলে, আচ্ছা ডক্টর, রাঙামতি ঠিক আছে তো? তখন ডক্টর বলে, হ্যাঁ, ওনার তো কোনো সমস্যা আমি দেখলাম না, সব কিছু ঠিকই আছে। হাতটাও ড্রেসিং করা আছে, আমরা শুধু ওষুধ দিয়েছি। চিন্তা করবেন না, উনি সুস্থ হয়ে যাবেন, খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। তখন একলব্য বলে, ডাক্তার প্লিজ আপনি শুধুমাত্র সবাইকে একটু বলে দেবেন যাতে রাঙামতি আর কোনো তীর-ধনুক না খেলতে পারে। তীর-ধনুক যেন ও হাতেও না ধরে, এটা সবাইকে বুঝিয়ে দেবেন। উনি যেন এই খেলাটা না খেলেন। তখনই ডক্টর বলে, সেটা তো ফ্যাক্ট, উনি তো ধরতেই পারবেন না ওনার এই হাত দিয়ে, উনি কিচ্ছুই করতে পারবেন না। তখন এই বলে ডক্টর সেখান থেকে চলে যায়। তারপর একলব্যকে সভ্য বলে, চল তাহলে আমরা বাড়িতে যাই। ওদিকে রাঙাকে দেখে একলব্যর খুব কষ্ট হতে থাকে। তখন সভ্য বলে, চল একলব্য চল। তারপরে একলব্য আর সভ্য বাড়িতে চলে যায়। ওদিকে তখন সভ্য বাড়িতে গেলেই তখন বৃন্দা কাছে চলে আসে। এদিকে তখন এসেই বলছে, আপনি চলে এসেছেন? তখন সভ্য বলে, কি তুমি এখনও ঘুমাওনি? তুমি না ঘুমিয়ে জেগে আছো? তখনই বৃন্দা বলে, কি করে ঘুমাবো বলুন তো, আপনি তো বাড়িতেই নেই। আর তাছাড়া আপনার জন্য ওই ইস্যুগুলোর ভুসিটা তো আমি শরবত বানিয়ে রেখেছি। তখন সভ্য বলে, তুমি বানিয়ে রেখেছো? তখনই বৃন্দা বলে, হ্যাঁ, ওটা তো আপনি খেতে ভালোবাসেন, সকাল সকাল না খেলে তো আপনার আবার ভালো লাগে না, তাই জন্য। তখন সভ্য বলে, তুমি আমার কথা এতটা ভাবো? হ্যাঁ, আমি এখনই খেয়ে নিচ্ছি শরবতটা, তুমি কোনো চিন্তা করো না। আর বৃন্দা তো আমাকে কখনো খেয়ালই রাখিনি। তারপর সভ্যর হাতে শরবতের গ্লাসটা তুলে দেয় বৃন্দা, আর শরবতটা ঢকঢক করে খেতে থাকে সভ্য। তখন তো বৃন্দা শরবতটা খেতে দেখেই খুব খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে, এবার দেখো, এবার জমবে মজাটা। তখন এই বলে বৃন্দা রাগান্বিতভাবে সভ্যর দিকে তাকিয়ে থাকে। ওদিকে সভ্য শরবতটা খাওয়া মাত্রই সভ্যর মাথাটা যেন কেমন করে ঘুরতে থাকে। তখন সভ্য দাঁড়ানো থেকেই বসে পড়ে। ওদিকে রাঙামতি হসপিটালে তখন ঘরের মধ্যে নিজের ছোটোবেলার সব স্মৃতি মনে করতে থাকে, নিজের বাবার সঙ্গে কাটানো সময়গুলোর কথা ভাবতে থাকে। ওদিকে তখন সহদেব ছদ্মবেশ নিয়ে তার দলবল নিয়ে হসপিটালে হাজির হয়েছে। তখন সহদেব এক নার্সকে বলে, রাঙামতি কোথায় আছে বলতে পারেন? তখন নার্সটা বলে, আমি জানি না। তখন সেখান থেকে নার্সটা চলে গেলেই সহদেব বলে, রাঙা কোথায় আছে কে জানে, আমাকে আজকে রাঙাকে শেষ করে দিতেই হবে। শ্যাম স্যার আমাকে বলেছে রাঙাকে শেষ করে দিতে হবে। এবার রাঙামতি শুধু আমার একা শত্রু নয়, শ্যাম স্যারেরও শত্রু। শ্যাম স্যার এবার বলেছে রাঙাকে পুরোপুরি শেষ করে দিতে হবে, না হলে রাঙা যে আমাদের এই অবস্থা করেছে, ও যদি সুস্থ হয়ে যায় তাহলে তীর ধনুক নিয়ে আবার আমাদের পিছনে পড়ে যাবে, আমাদের জীবনটা পুরো তছনছ করে দেবে, সেটা হতে পারে না। তাই রাঙাকে এবার মরতেই হবে, মরতেই হবে রাঙাকে। আর শ্যাম স্যারের ঝামেলাও শেষ হয়ে যাবে, আমাদের ঝামেলাটাও শেষ হয়ে যাবে। তখন একটা নার্স সেখানে চলে আসে আর তখনই সহদেব বলে, আচ্ছা রাঙামতি কোথায় আছে? তখন নার্স বলে, উনি তো ভেতরে আছে, কিন্তু আপনারা তো ওনার সঙ্গে দেখা করতে পারবেন না। তখন সহদেব বলে, আসলে ডক্টর আমাকে ঔষধ দিতে পাঠিয়েছে। তখন নার্স বলে, ওখানে সিকিউরিটি আছে, তার আই কার্ড ছাড়া ঢুকতে পারবেন না আপনি। তখন সে বুঝতে পেরেছেন সেখানে যে কেউ যেতে পারবে না।
ডক্টরের অ্যাপয়েন্টমেন্টই লাগবে। এই বলে নার্স চলে গেলে স্যাম সহদেবকে ফোন করে। তখন সহদেব বলে, হ্যাঁ স্যার, আমরা আপনার কথা মতো এখানে চলে এসেছি, হসপিটালে ঢুকে পড়েছি, আপনি চিন্তা করবেন না। তখন স্যাম বলে, ওইদিকে সব ঠিক আছে তো? শোনো, আমি কিন্তু খবর পেয়েছি যে রাঙার অপারেশনটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, তাই তোমাকে যে কাজটা দিয়েছি সেই কাজটা তোমাকে করতে হবে। তখন সহদেব বলে, চিন্তা করবেন না স্যার, আমি ঠিকঠাক মতোই কাজ করব। তখন স্যাম বলে, শোনো, ওই রাঙামতির জন্য আমাদের কোটি কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে, আর ওকে তো আমি প্রো লিগে কিনেই নিয়েছি, তাই এখন যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমাদের ওপর কেউ সন্দেহ করবে না, বুঝতে পেরেছো? তাই যে কাজটা বলেছি সেই কাজটা করে নাও। তখন স্যামের কথা শুনে সহদেব বলে, চিন্তা করবেন না স্যার, এবার আমাদের দুজনের শত্রু একসঙ্গেই শেষ হয়ে যাবে। তখন স্যাম বলে, ঠিক আছে। এই বলটা বলেই ফোনটা রেখে দিলেই সহদেব বলে, যা তোরা চলে যা, আমি একাই কাজটা করে নিচ্ছি। তখন সহদেবের লোকজন সেখান থেকে চলে যায় বাইরে। অন্যদিকে তখন দেখা যায় একলব্যকে। একলব্য বাড়িতে এসে সে আর বাড়িতে বসে থাকতে পারে না, সে চলে যায় সোজা থানায়। থানাতে গিয়ে সে সত্যজিৎ স্যারের সাথে দেখা করে, সত্যজিতের সাথে কথা বলে এবং বলে যে রাঙাকে নাকি সহদেব মানে তীর দিয়ে তার হাতে আঘাত করেছে। এই কথা শুনেই সত্যজিৎবাবু অবাক হয়ে যায় এবং একলব্যকে জিজ্ঞাসা করে যে রাঙা এখন কেমন আছে, রাঙাকে কোথায় ভর্তি করা হয়েছে। তখন একলব্য সত্যজিৎ স্যারকে বলে যে রাঙাকে নিয়ে এখন কলকাতায় হসপিটালে ভর্তি করা হয়েছে, এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে, তাকে এখানে রাখা হয়নি। তখন সত্যজিৎ বলে, তাহলে এবার ওই সহদেবকে আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। ওই সহদেব যতদিন বাইরে আছে ততদিন সে রাঙাকে ক্ষতি করতে চাইবে, রাঙাকে শেষ করে দিতে চাইবে। এরপর দেখা যায় দুজন মিলে আবারও চলে যায় কলকাতার উদ্দেশ্যে, হাসপাতালের উদ্দেশ্যে। রাস্তার মধ্যে দেখা যায় তারা একে অপরের সাথে কথা বলতে থাকে, যে তারা ঠিক করে যে এবার সহদেবকে আর ওই জঙ্গলে ওভাবে ছেড়ে রাখা যাবে না, সহদেবকে যে কোনো মূল্যে যে কোনোভাবে তাকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে তাকে জেলের মধ্যে দিতে হবে। অন্যদিকে দেখা যায় স্যামকে। স্যামের কাছে খবর পৌঁছে গেছে যে সহদেব কাজটা করতে পারেনি এবং সহদেব কাজটা করার আগেই রাঙা জেগে উঠেছিল এবং এবং রাঙা সহদেবকে বেধড়ক মার দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এবং ভয় থেকে সহদেবও সেখান থেকে পালিয়ে গেছে এবং পালানোর সময় সে নাকি সত্যজিৎ স্যারের হাতে ধরা পড়ে গেছে। এটা শুনে স্যাম খুব চিন্তিত হয়ে পড়ে। সে জানে সহদেব যদি কোনোভাবে মুখ খোলে যে আমি এর সাথে জড়িত আছি, তাহলে স্যামের পুরো কোম্পানিটাই জব্দ হয়ে যাবে এবং স্যামকেও ওই সত্যজিৎ সিনহা তাকে ধরে নিয়ে গিয়ে জেলে ভরে দেবে। এটা নিয়ে সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং সে এরপর দেখা যায় সে বৃন্দাকে ফোন করে এবং ফোন করে পুরো বিষয়টা জানায় যে কীভাবে রাঙাকে মারতে গিয়ে সহদেব ধরা পড়েছে। এবং তখন বৃন্দা বলে যে তুমি চিন্তা করো না স্যাম, আমি এদিকে দেখছি, এদিকে আমি পুরোপুরি ব্যবস্থাটা করে ফেলেছি, আর কিছুক্ষণের মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখছি ওই রাঙামতি কী করে তোমাকে অ্যারেস্ট করার জন্য ওই সত্যজিৎবাবুকে পাঠায়। অন্যদিকে ফরেস্ট ফাইটার ক্যাম্পে দেখা যায় কবিতা খুব টেনশনের মধ্যে আছে। সে টেনশনের মধ্যে ভাবতে পারছে না যে রাঙা এখন কী কেমন আছে, কী অবস্থা, তার হাতের কী হলো। এই খবরটা নেওয়ার জন্য সে একলব্যকে ফোন করে এবং একলব্য ফোনটা করতেই ফোনটা রিসিভ করে। তখন সে বলে যে একলব্যবাবু, এখন রাঙার কেমন আছে, রাঙা কি করছে? তখন একলব্য বলে, এখন রাঙা ঠিক আছে, রাঙা হুঁশ ফিরে পেয়েছে এবং তাকে নাকি সহদেব আবারও মারতে এসেছিল। এ কথা শুনে তো কবিতা রেগে যায় এবং সে অবাকও হয় যে সহদেব রাঙাকে মারার জন্য সে হাসপাতালে গেছে এবং সে বুঝতে পারে যে সহদেব ইচ্ছা করেই প্ল্যানিং করে রাঙাকে শেষ করার জন্য এই বুদ্ধিটা করেছিল এবং রাঙাকে ইচ্ছা করেই সে শেষ করতে চেয়েছে। এরপর কবিতা ফোনটা রেখে দেয়। ফোনটা রেখে দিয়ে কবিতা আবারও তার ক্যাপ্টেন মানে ওই ফরেস্ট ফাইটার দলের লিডার ওই ক্যাপ্টেনকে ফোন করে এবং ফোন করে জানায় যে স্যার, রাঙাকে সহদেব ইচ্ছা করেই মারার চেষ্টা করেছিল। সহদেব রাঙার পুরনো শত্রু, তাই সে রাঙার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এই প্ল্যানিংটা করেছিল। সহদেব এই জঙ্গলে যতদিন আছে এই জঙ্গলের মানুষ কোনোভাবেই নিরাপদে থাকতে পারে না। এই সহদেবের জন্য এই গ্রামের মানুষগুলোর হাতে কোনো একদিন না একদিন অস্ত্রও উঠে পড়বে, আর তখন এই গ্রামের মানুষগুলো হিংস্র হয়ে পড়বে। তাই তার আগেই সহদেবকে একটা কোনো ব্যবস্থা করতে হবে এবং সহদেবকে এই জঙ্গল থেকে বার করতে হবে।